প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের দিনও বাড়িতে ছুটছে অনেকে। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় দেখা গেলেও বেলা বাড়ার পর তা কমে গেছে। মহাসড়কেও যাত্রী চাপ আগের চেয়ে কমেছে। তারপরও অব্যবস্থাপনার কারণে যানবাহন না পেয়ে মহাসড়কের অনেক স্থানে যাত্রীদের দীর্ঘ অপেক্ষাও দেখা গেছে। অনেক যাত্রী অভিযোগ করেছে বাড়তি ভাড়া আদায়ের। ঈদ যাত্রায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীর গতিতে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজট নেই। ঘরমুখ মানুষের ঢল নেই সাভারের আশুলিয়া থেকে। ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের কুমিল্লা ও নারায়ণগঞ্জ অংশে রয়েছে স্বস্তির যাত্রা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সংস্থার কর্মীরা। পবিত্র রমজান মাস শেষ হচ্ছে আজ। মহিমান্বিত এ মাসের শেষ শুক্রবার বা জুমাতুল বিদাও আজ। সারা দেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। আরবি শব্দ বিদায়ের অর্থ শেষ। সে হিসেবে জুমাতুল বিদা অর্থ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। আজ মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করবে। এছাড়া দেশ ও মুসলিম উম্মার কল্যাণ চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে। রমজানের শেষ শুক্রবারটিকে আল কুদস দিবস হিসেবেও পালন করা হয়। এদিকে আজ ৩০ রোজা পূর্ণ হওয়ার মাধ্যমে শেষ হচ্ছে রমজান মাস। সারা দেশে কাল উদযাপন হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য সহ বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করবেন। এবারও প্রায় 40,000 মুসল্লিকে স্বাগত জানাতে প্রস্তুত জাতীয় ঈদগাহ। নারীদের নামাজ আদায়ের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। তবে বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কয়েক জেলায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। ঈদের জামাতে অংশ নেয় মুসল্লিরা। দক্ষিণ চট্টগ্রামের 7টি গ্রামে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে সাতকানিয়া দরবার শরীফের অনুসারীরা। দিনাজপুর সদর সহ বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক গ্রাম এবং চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সহ জেলার অর্ধশতাধিক গ্রামে ঈদ হচ্ছে। শরীয়তপুরের 30টি গ্রাম এবং মুন্সিগঞ্জের 5 গ্রামে ঈদের জামাতে অংশ নেয় মুসল্লিরা। ঈদ উদযাপন করছে সাতক্ষীরার প্রায় 20টি গ্রামের মানুষ। এছাড়া রাজশাহীর পুঠিয়া উপজেলা, পিরোজপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের আরও কিছু এলাকায় উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। পেঁয়াজ বীজ উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন রাজশাহীর অনেক কৃষক। তবে বিভিন্ন ফসলে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ফলে আগের মতো মৌমাছির বংশবিস্তার না হওয়ায় হাত দিয়ে পরাগায়নে বাড়ছে উৎপাদন খরচ। এরপরও ধানের চেয়ে পেঁয়াজ বীজ চাষে পানির ব্যবহার অনেক কম হওয়ায় একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে, অন্যদিকে অন্যান্য ফসলের চেয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষক। রাজশাহী থেকে সৌম্য সাজুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। পেঁয়াজের থোকা থোকা দৃষ্টিনন্দন সাদা ফুলে ছেয়ে গেছে রাজশাহীর গোদাগাড়ী, তানোর ও বাগমারা উপজেলার বিস্তীর্ণ ক্ষেত। নয়নাভিরাম এসব ফুলের মাঝেই লুকিয়ে আছে কালোসোনা খ্যাত পেঁয়াজের বীজ। বিভিন্ন ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে আগের মতো আর মৌমাছির দেখা না মেলায় হাত দিয়ে লাভজনক এই বীজের পরাগায়নে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আমাদের এলাকায় মৌমাছি নাই, সেজন্য হাতে দিচ্ছি, লাড়া দিচ্ছি, এটা থেকে হবে বীজ হবে। আমাদের এই পেঁয়াজের জমিতে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ, কিন্তু পেঁয়াজের বিচি হবে আপনার 3 লাখ, মানে 3 মণ হলে 3 লাখ টাকা বিক্রি করা যায়। অন্যান্য ধান, ভুট্টা, গম এই ফসলের চাইতে আমাদের পেঁয়াজের বীজ করাতে অনেক লাভজনক। রাজশাহীতে 32 বছর আগে মাত্র 7.5 কেজি পেঁয়াজ রোপণ করে বীজের উৎপাদন শুরু করেন মোহনপুরের কৃষক হাফিজুর রহমান। সময়ের পরিক্রমায় রাজশাহী ছাড়াও ঠাকুরগাঁও জেলায় তিনি পেঁয়াজের বীজ চাষেও উদ্বুদ্ধ করে শতাধিক সফল কৃষি উদ্যোক্তা সৃষ্টি করেছেন।
তার দাবি, পেঁয়াজ বীজ আমদানি না করে মানসম্মত বীজ উৎপাদনে সরকার কৃষকদের সহায়তা দিলে দেশে উৎপাদন বাড়িয়ে পেঁয়াজের ঘাটতি পূরণ করা সম্ভব। আমরা এই যে বিদেশির কাছে যে পেঁয়াজের জন্য হাত পাতা ডলার দিয়ে পেঁয়াজ নিয়ে আসার কোনো যুক্তিকতা নাই। আমাদের মতো যদি আর 2-4-10টা উদ্যোক্তা থাকে তাহলে আমাদের দেশে বীজের কোনো অভাব হবে না। পেঁয়াজ বীজ চাষে তুলনামূলক খরচ বেশি হলেও এই খাতের কৃষকরা পান না ব্যাংকের ঋণ সহায়তা। এজন্য প্রান্তিক চাষিদের সীমাবদ্ধতার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। বর্গা চাষির ক্ষেত্রে তার যে সকল দলিলাদি ব্যাংকে সরবরাহ করা প্রয়োজন সেই সকল দলিলাদি তারা সরবরাহ করতে পারছে না, বিধায় তারা কৃষি ঋণ থেকে বঞ্চিত হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। খুব কম সময়ে ঈদের সময়টা পরিবারের সাথে কাটানোর সুযোগ হয় ক্রিকেটারদের। এবার ঈদের আগে পাকিস্তান সিরিজ শেষ হওয়ায় উৎসবের মুহূর্তটা এবার পরিবারের সাথে কাটাবেন শান্ত মিরাজরা। তবে পরিবার ছাড়া ক্রিকেটারদের মাঠের ঈদটা কেমন কাটে সে অভিজ্ঞতার গল্প এনটিভিকে বলেছেন বাংলাদেশের 2 সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও মিনহাজুল আবেদিন নান্নু। নিলয় মজুমদারের রিপোর্ট। এবার ঈদের সময়টা নিজেদের পরিবারের সাথে কাটাবেন ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পরপর বিসিবি থেকে ঈদের উপহারও পেয়েছেন শান্ত মিরাজরা। তবে সবসময় এমন সুযোগ হয় না ক্রিকেটারদের। বেশিরভাগ সময় জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় কাটান তারা। খেলোয়াড়ি জীবনে 14টি ঈদ বাংলাদেশ দলের সঙ্গেই কাটিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, জানিয়েছেন সেই অভিজ্ঞতা। একটা মজার ঈদ ছিল, ওইটা নিউজিল্যান্ডে আমি ক্যাপ্টেন ছিলাম। তো জাভেদ ভাই আমাদের সিনিয়র প্লেয়ার, উনি খুব আপসেট ছিলেন যে উনি আসলে হোম সিক প্রচুর, যে ওনার ফ্যামিলিকে ছাড়া ঈদ করতেছি, সেই কারণে কান্না করতেছিল। তখন আমি বুঝাচ্ছিলাম যে দেখেন আমাদের পেয়ে এই যে নিউজিল্যান্ডের অকল্যান্ডের সব বাঙালিরা আমাদের পেয়ে যে কি আনন্দ করছে, আমাদের নিয়ে গেট টুগেদার করলেন, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলেন, ওই খুশিটা আপনি এনজয় করেন। 1999 বিশ্বকাপে ইংল্যান্ডেই ঈদ উদযাপন করেছিলেন ক্রিকেটাররা। সেই স্মৃতি রোমন্থন করলেন সেই দলের সদস্য মিনহাজুল আবেদিন নান্নু। খালিম ভাই ওনার ইমামতিতে আমরা মাঠে ঈদের নামাজ পড়েছিলাম। তো ওইটুকু মনে আছে যে ইংল্যান্ডে একটা মাইনর গ্রাউন্ডের মধ্যে ওই ম্যাচটা ছিল, ম্যাচের আগে তখন ঈদের নামাজ পড়েছিলাম, ওটার আমার মনে আছে। এটা ছাড়া আমি আরেকটা ব্যাপারে 1983 প্রথম যখন ইংল্যান্ডে আমি একাডেমিক ট্রেনিং করতে গিয়েছিলাম, তখন একটা অভিজ্ঞতা ছিল ঈদের নামাজ পড়ার জায়গায় বার্মিংহামে। আমরা সবসময় চেষ্টা করি এবং আমি পার্সোনালি মনে করি যে আমাদের ঈদের দেশে থাকা এবং আত্মীয় স্বজনের সাথে সবার সাথে ঈদ করা এটা একটা বিরাট ব্যাপার এবং ভাগ্যের ব্যাপার। সাধারণত সবাই পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করলেও প্রায় সময় সেই সুযোগ হয় না ক্রিকেটারদের। আশরাফুলের ভাবনা অবশ্য ভিন্ন। জাতীয় দলকে ক্রিকেটারদের দ্বিতীয় পরিবার হিসেবে মনে করেন তিনি। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছে অনেকে। এই যাত্রা কতটা স্বস্তির আর কতটা ভোগান্তির রেল স্টেশন ও বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। কোথাও টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষা, কোথাও অতিরিক্ত ভিড়, আছে কিছু অনিয়মের অভিযোগ। সব বাধা পেরিয়ে বাড়ি ফেরার এই গল্প জানাচ্ছেন আবির আহমেদ। বৃষ্টিকে উপেক্ষা করেই শেষ সময়ে ঘরমুখ মানুষের বাড়ি ফিরতে এই আপ্রাণ চেষ্টা। কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আর অনির্দিষ্ট যাত্রা সময়, সব মিলিয়ে আছে ভোগান্তি। যদিও কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। আগে তো দাম 60 টাকা করে চলতাম, এখন তো ধরেন নিচে 700 টাকা করে। কত টাকা বেশি নিচে 200 টাকা। না, এটা লাস্ট স্টপেজের ভাড়া, গাড়ি যে জায়গায় যায় সেই জায়গার ভাড়া নেওয়া হয়। সব বাধা পেরিয়ে প্রিয়জনদের কাছে বাড়ি ফেরাই যেন সবচেয়ে বড় স্বস্তি। তাই ঈদযাত্রা এখনও থেমে নেই। নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে অনেক ট্রেন। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ ছাদে করেই পাড়ি দিচ্ছেন বাড়ির পথে। সিট নাই, বাড়ি পৌঁছতে হবে, সেজন্য টিকিট নিলাম, দাঁড়ায় যেতেই হবে। আমরা খুব আরামে যাইতে পারতেছি, দাঁড়ানো এক পুরো কষ্ট। দু একটা ট্রেন বেশি দিয়ে দিলে ভালো হতো আমাদের জন্য। আজকে যেহেতু ঈদ হয় নাই, কালকে সুযোগটা নিচ্ছি, টিকিট করছি, টিকিট পাইছি, এই জন্য আজকে যাইতেছি। তবে যাত্রীদের নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেয়ার কথা বলছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই এবং আমরা মনে করতেছি সারাদিন কোনো শিডিউল বিপর্যয় হবে না। আর ঈদের পরে আমাদের প্রস্তুতি ঈদের আগে যেমন ছিল, ঈদের পরেও তেমন থাকবে। আমাদের মনিটরিংয়ে এবং আমাদের কার্যক্রমে কোনো ঘাটতি হবে না। এদিকে মহাসড়কে যাত্রীচাপ কমলেও অব্যবস্থাপনার কারণে যানবাহন না পেয়ে মহাসড়কের অনেক স্থানে
যাত্রীদের দীর্ঘ অপেক্ষাও দেখা গেছে। অনেক যাত্রী অভিযোগ করেছে বাড়তি ভাড়া আদায়েরও। ঈদযাত্রায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীর গতিতে। ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের কুমিল্লা ও নারায়ণগঞ্জ অংশে রয়েছে স্বস্তির যাত্রা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সংস্থার কর্মীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঈদযাত্রায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বাড়তি ভাড়া আদায়ে তেমন কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সম্পাদক সাইফুল আলম। তিনি বলেন, যদি গোপনে কোনো শ্রমিক বা দালাল এমন চেষ্টা করে তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার রাজধানীতে মালিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাইফুল আলম জানান, টার্মিনালের ভেতরে শৃঙ্খলা থাকলেও বাইরে থেকে অতিরিক্ত ভাড়া নিলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক একটি প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী 48 ঘণ্টার মধ্যে এই তথ্যের সপক্ষে প্রমাণ দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন পরিবহন নেতারা। আমরা সরকার ও প্রশাসনের কাছে ভিত্তিহীন তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি এবং আগামী 48 ঘন্টার মধ্যে জনৈক মোহাম্মদ মোজাম্মেল হককে আমাদের মালিক শ্রমিক এবং দেশবাসীর নিকট তার উপরোক্ত ভিত্তিহীন বক্তব্যের যথাযথ প্রমাণাদি উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় তার বিরুদ্ধে এই অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের জন্য তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। সারা দেশে কাল উদযাপন হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। প্রস্তুত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় নামাজ হবে। একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানও মুসল্লিদের নামাজ আদায় প্রস্তুত। ঈদের আনন্দ কিছুটা ম্লান হতে পারে বৈরী আবহাওয়ার কারণে। আজকের মতো ঈদের দিনও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। আপেল শাড়ির রিপোর্ট। জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ঈদ জামাতের জন্য। রমজান মাসের শুরু থেকেই ময়দান প্রস্তুতির জন্য চলে বিশাল কর্মযজ্ঞ। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি সহ বিশিষ্টজনেরা। 40,000 মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। 1990 সালের পর প্রথমবারের মতো জাতীয় ঈদগাহ ময়দানে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন। ঐতিহাসিক জামাতের ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক। নিরাপত্তার চাদরে পুরো ময়দান ও আশপাশের এলাকা। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। বৃষ্টি কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে মুসল্লিদের। আজ রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, সঙ্গে মেঘের গর্জন। যদি আবহাওয়া প্রতিকূল থাকে, নামাজ আদায়ের পরিবেশ না থাকে, তাহলে বাইতুল মোকাররমে 9টায় ঈদের নামাজ আদায় হবে। অন্যদিকে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। 1828 সালে প্রথম অনুষ্ঠিত জামাতের হিসেবে এটি হবে ঈদ উল ফিতরের 199তম জামাত। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর 5:45 ছাড়বে এবং এখানে শোলাকিয়া উপস্থিত হবে 8:30। আবহাওয়াবিদরা বলছেন, আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের থেমে থেমে বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটনিং ফ্ল্যাশের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু বর্ষাকালের মতো যে টানা বৃষ্টি হবে তা না। তো বৃষ্টি ওই সেল যেখানে অবস্থান করবে তখন সেখানে বৃষ্টি হবে। কালবৈশাখীর মৌসুম চলছে। আগামী 48 ঘন্টায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। 23 মার্চ থেকে বৃষ্টিপাত কমে আসবে বলে ধারণা আবহাওয়াবিদদের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারানোর 8 দিন পর দেশে ফিরল সৌদি প্রবাসী মোশাররফের মরদেহ।
সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বহনকারী বিমানটি দেশে এসে পৌঁছায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে চাইলে দেশে আনার ব্যবস্থা করবে সরকার। আর প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, স্বজন হারানো পরিবারের পাশে থাকবে সরকার। ইফতেখার রেজার রিপোর্ট। উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমিয়েছিলেন মোশাররফ হোসেন। চোখে অনেক আশা ও স্বপ্ন ছিল তার। যে মানুষটির বাড়িতে ফেরা নিয়ে সবার মুখ থাকত হাস্যোজ্জ্বল, আজ তিনি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফকে বহনকারী বিমানটি দেশের মাটিতে নামে সকালে। এ সময় তার নিথর দেহ নিতে আসা স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। বলেন, এমন মৃত্যু তাদের ভবিষ্যৎ অন্ধকার করে তুলেছে। দরিদ্র পরিবারের সন্তান, সে শ্রমিক শেষে বিদেশ যাওয়ার পরে যে এই যে নির্মমভাবে যে নিহত হয়েছে, আমরা এলাকাবাসী সকলেই মর্মাহত। সন্তানের শোকে তারা কথা বলতে পারতেছে না এবং তার মশারও একটা বহুনা আছে, খুবই মর্মাহত। তারা এখনও কথাবার্তা ঠিকমতো বলতে পারতেছে না। দরিদ্র ফ্যামিলি, তার দুইটা বাচ্চা আছে। একটা বাচ্চার বয়স 13 বছর আর একটা বাচ্চার বয়স 7 বছর, একেবারে ছোট। পরিবারের আয়ের উৎস উনিই ছিল, যে ভাইটা মারা গেছে। তা আসলে একেবারে পরিবারটা এখন দরিদ্রতার মুখে, একেবারে হুমকির মুখে। এ সময় পরিবারের কাছে মোশাররফের দেহ বুঝিয়ে দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরদেহ বিদেশ থেকে আনা ও বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত সকল খরচ বহন করবে সরকার। তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। তার দুইটা বাচ্চার লেখাপড়ার খরচটাও আমরা বহন করব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। আক্রান্ত দেশে অবস্থান করা প্রবাসীরা যাতে নিরাপদে থাকতে পারে সে বিষয়ে কাজ করছে সরকার। আমাদের মিশনগুলো ওই স্ব দেশগুলোতে সক্রিয় আছে। আমাদের নাগরিকদের সাথে তাদের যোগাযোগ আছে। তারা যেন নিরাপত্তার সাথে ভালোভাবে তারা থাকতে পারে যুদ্ধ অবস্থায়, সেটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করছে। মোশাররফ গেল 8 মার্চ সৌদি আরবের আল খার্জ এলাকায় একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি ঝড় শুরু হয়েছে। ভোর থেকে রাজধানীর আকাশ মেঘলা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়। সকাল 10টার দিকে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ধূলিঝড়। পরে দমকা হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় ঝোড়ো বৃষ্টি শুরু হয়ে সময়ের সঙ্গে তার তীব্র আকার ধারণ করে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত হয়। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ ঢাকার বাইরে অবস্থান করছেন, আর রাজধানীতে থাকা অনেকেই ঝড়ের সময় ঘরে অবস্থান করেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপে বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাধীনতার ঘোষক সহ যারা সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের অনেককে এতদিন গুরুত্ব দেওয়া হয়নি। অযত্ন ও অবহেলায় রাখা চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে বলে জানান তিনি। সকালে চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বলেন, জিয়া স্মৃতি জাদুঘর জাতির গুরুত্বপূর্ণ হেরিটেজ প্রপার্টি। এটিকে সংরক্ষণ ও উন্নয়ন করা জরুরি। দ্রুত জাদুঘরের অবকাঠামোগত উন্নয়ন করে উন্মুক্ত করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে। স্বাধীনতার ঘোষক, তার স্মৃতি, তার এখানে মৃত্যুবরণ হয়েছে, এই স্মৃতি অম্লান। এই জায়গাতে আমাদের জন্য যথেষ্ট জাতীয় গুরুত্ব রয়েছে এবং এটার ইমিডিয়েট সংস্কারের মাধ্যমে এই প্রপার্টিকে ধরে রাখতে হবে। জাদুঘরকে আমাদের তার সঠিক পরিপূর্ণতা দিতে হবে। রমজানে শেষ দিনে বাড়তি বেশিরভাগ নিত্যপণ্যের দাম। কাল ঈদ হওয়ায় বেড়েছে সেমাই সহ ঈদ কেন্দ্রিক পণ্যের দাম। বিভিন্ন কোম্পানির সেমাইয়ের প্যাকেট 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে।
মাছ মাংসের দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম প্রায় 100 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। খাসির মাংস 1300 টাকা আর গরু মাংস 800 থেকে 850 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঈদের শসা টমেটোর চাহিদা বেশি হওয়ায় দামও চড়া, বেড়েছে অন্যান্য সবজির দামও। নীলসাগর ট্রেনের দুর্ঘটনায় কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনে শেষে তিনি একথা বলেন। আমাদের সমস্যা হয়েছে নীলসাগর ট্রেনটি, সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে আমরা সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছে। এছাড়া আরও কারো গাফিলতি থাকলে তাদেরকেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা কলেজ মাঠে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জনাব নূর আলম। ঈদকে সামনে রেখে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অপরদিকে বগুড়ার গাবতলী উপজেলায় বিভিন্ন স্থানে দৈনিক উত্তরকোণের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য হিলালুজ্জামান তালুকদার লালু। দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রত্যাশা করেন এই ঈদ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এ প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। দর্শক, চাঁদ রাতে ঈদ কেনাকাটার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা কেমন দেখছেন আর দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেশের আকাশে ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায়। এনটিভির দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর নতুন জামা, আসলে কাপড় এবং জুতা ছাড়া কিন্তু আসলে ঈদের আনন্দ জমে না। তাই শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বসুন্ধরা এলাকায়, বসুন্ধরা কিন্তু দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে আসলে কেনাকাটা চলছে। এই মুহূর্তে আসলে তারা শুধু দেখছে না, আসলে শেষের যে কেনাকাটাগুলো, অর্থাৎ আগামীকাল সকালে যেহেতু ঈদের জামাত এবং আগামী কিন্তু আসলে ঈদের উদযাপন করবেন, তো সেক্ষেত্রে তাদের যে বাকি কেনাকাটাগুলো রয়েছে, যেহেতু রমজানের মাঝামাঝি থেকে আসলে কেনাকাটাগুলো শুরু হয়েছে, এখন শেষের যে কেনাকাটা রয়েছে আসলে তারা শেষের যে বাকি কেনাকাটা রয়েছে বা সেগুলো আসলে করছেন। আপনি জানেন যে ঢাকা ছেড়ে কিন্তু আসলে অর্ধেকের বেশি মানুষ চলে গেছে। এখানে যারা রয়েছেন আসলে তারা এই ঢাকায় ঈদ উদযাপন করবেন, তারাই কিন্তু আসলে কেনাকাটাগুলো করছেন। এর জন্য কিছুটা ভিড় কম মনে হতে পারে। তবে আজকে আমি যেটি আসলে এখানে দেখতে পেলাম যে ছেলে এবং মেয়েদের মধ্যে কেনাকাটা কিছুটা ভিন্নতা রয়েছে। ছেলেদের মধ্যে কিন্তু পাঞ্জাবির প্রতি বেশি ঝোঁক দেখতে পাচ্ছি, বিশেষ করে ছোট এবং বড় যারা রয়েছেন সবাই কিন্তু আসলে পাঞ্জাবি কিনছেন, কারণ কালকে কিন্তু আসলে ঈদের জামাত, ঈদ জামাতকে কেন্দ্র করে তাদের এই কেনাকাটা। আর মেয়েদের মধ্যে আসলে নারীদের মধ্যে বয়সের ভিন্নতা অনুযায়ী কিন্তু তাদের আসলে পোশাকের ভিন্নতা এসছে। যেমন যারা ছোট তারা কিন্তু ঈদের পার্টি ড্রেসের প্রতি তাদের এক ধরনের ঝোঁক রয়েছে, এবং যারা একটু টিনেজের তারা কিন্তু সালোয়ার কামিজ, এবং যারা মাঝবয়সী তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা শাড়িটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তবে শুধুমাত্র এই কাপড় না, কাপড়ের সাথে কিন্তু জুতো এবং সাথে প্রসাধনী এবং সাথে গয়নার, বিশেষ করে ইমিটেশন গয়না কিন্তু বেশ ভালো বিক্রি হচ্ছে। পাশাপাশি মেহেদি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা। দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। রমজানের শিক্ষা, ধৈর্য, সংযম, তাকওয়া এবং মানবিক মূল্যবোধ সারা বছর ধরে রাখার আহ্বান জানান ইমামরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। মহিমান্বিত রমজান মাসের শেষ শুক্রবারকে জুমাতুল বিদা হিসেবে পালন করা হয়। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।
জুমাতুল বিদার আগ মুহূর্তে রাজধানীতে নেমে আসে রহমতের বৃষ্টি। সেই বৃষ্টি ভিজেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মুসল্লিরা জুমার নামাজ আদায় করতে যান। রমজানের শেষ জুমা, এই জন্য আমি এখানে নামাজে আসছি বেশি সোয়াবের আশায়। মুসলিম উম্মার শান্তি এবং মঙ্গল কামনায় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য আসছি। মসজিদের ইমাম খুতবায় মুসল্লিদের স্মরণ করিয়ে দেন জুমাতুল বিদার মধ্য দিয়ে শেষ হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। পরে জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিকের ইমামতিতে আগত মুসল্লিরা একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আগামী রমজান যেন আমরা পাই সেজন্য দোয়া করছি। সারা বিশ্বে যে মুসলিমদের যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন থেকে যেন আমরা আল্লাহ পাক আমাদের সফল কাম করেন। বাংলাদেশের শান্তি চেয়েছি, উন্নতি, যাতে নতুন সরকার আসছে যাতে ভালোভাবে দেশ চালাইতে পারে। পুরো বছরই এরকমভাবে আমরা ইবাদত করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। নামাজ শেষে সাধ্যমতো গরিব দুঃখীদের মাঝে দান খয়রাত করেন মুসল্লিরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সিমেন্ট বোঝায় 3টি ট্রলার ডুবে গেছে। দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে 3টি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি এবং গরুনদী যাচ্ছিল। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। তবে ট্রলারের চালক এবং শ্রমিকরা কোনো মতে সাঁতরে তীরে উঠে প্রাণ বাঁচান। ট্রলারগুলোতে প্রায় 6,000 ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।